জাপান থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার প্রায় ২.৫ লাখ টিকা। সংকট কেটে যাচ্ছে, জোগাড় হয়ে গেছে ২১ কোটি, জানালেন মন্ত্রীরা। ৭ কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন, যেটা আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে, অর্থাৎ ২১ কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি। করোনায় ১৯,০০০ ছাড়ালো মৃত্যু, ৩ জনে ১ জন শনাক্ত। ঢাকায় এলো যুক্তরাষ্ট্র প্রবাসী চিকিৎসকদের উপহারের ২৫০ ভেন্টিলেটর। ফেরিঘাটের ঢাকামুখী মানুষের ঢল, লকডাউনে রাজধানী সহ দেশের প্রধান সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর নজরদারি, কড়াকড়ি কম অলিগলিতে। আগস্টে আরও বাড়তে পারে এডিস মশার দৌরাত্ম্য, করোনা ও ডেঙ্গু টেস্টের ফলের অপেক্ষায় দেরিতে শুরু হচ্ছে চিকিৎসা। কামরাঙ্গীরচরে মা মেয়ের মরদেহ উদ্ধার, হত্যাকাণ্ড ধারণা পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বাবা ও বড় মেয়েকে। কিংবদন্তি গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে গার্ড অফ অনার, ২ দফা জানাজা আর শহীদ মিনারের শ্রদ্ধা শেষে খিলগাঁওয়ে দাফন। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম হলো মুসলিম ছাত্রী, ফল ঘোষণায় ধর্মীয় পরিচয় প্রকাশ নিয়ে রাজ্যের রাজনীতিতে তোলপাড়। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, তবে এই মুহূর্তে অবশ্যই আপনাদের মনে করিয়ে দিতে চাই, আপনারা সবাই ঘরে এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এবার জানাচ্ছি বিস্তারিত। দীর্ঘ প্রতীক্ষার পর দেশে আসলো অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা। এবার জাপান থেকে 2,45,000 ডোজ এসেছে। হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী জানান, টিকা নিয়ে সংকট আর নেই। অন্য এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, এরই মধ্যে ২১ কোটি ভ্যাকসিনের ব্যবস্থা হয়েছে। বয়স্কদের অগ্রাধিকারের পাশাপাশি ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে টিকার আওতায় আনার ঘোষণা দিয়েছে সরকার। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হয়েছিল করোনার টিকাদান কর্মসূচি। ভারত থেকে কেনা ৭০ আর উপহারের ৩৩ লাখ, মোট ১,৩,০০,০০০ অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন এসেছিল তখন। তারপর চুক্তির আর কোনো টিকা পায়নি বাংলাদেশ। ফলাফল, প্রথম ডোজের ২-৩ মাস পেরুলেও দ্বিতীয়টি পাননি ১৪ লাখ মানুষ। এ অবস্থায় কোভ্যাক্সের আওতায় জাপান থেকে ৩০ লাখ ডোজ অক্সফোর্ড ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। শনিবার প্রথম চালানে আসলো ২.৫ লাখের মতো, বাকিটা মাসখানেকের মধ্যেই আসার কথা। অনেকেই অ্যাস্ট্রাজেনেকা টিকার জন্য অপেক্ষা করছেন। এটি একটি উপহার যেটা এখন এই মুহূর্তে জাপানি জনগণ বাংলাদেশের বন্ধুদের কাছে পৌঁছে দিতে চান। ফলে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ পাওয়ার অনিশ্চয়তা কাটতে যাচ্ছে। এছাড়াও চীনের সিনোফার্ম ও সিনোভ্যাক এবং যুক্তরাষ্ট্রের মডার্না ও ফাইজারের টিকা দেয়া হচ্ছে দেশে। এরই মধ্যে দেশে এসেছে ২ কোটিরও বেশি টিকা। দেশের ৮০% অর্থাৎ প্রায় ১৩.৫ কোটি মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা সরকারের। সেই হিসেবে টিকা লাগবে ২৭ কোটি। প্রশ্ন হলো, তার কতটা জোগাড় হলো? ৩ কোটি ভ্যাকসিন চায়নার, ৩ কোটি ভ্যাকসিন অ্যাস্ট্রাজেনিকার, ৭ কোটি ভ্যাকসিন হলো কোভ্যাক্সের, ১ কোটি রাশিয়ার, ৭ কোটি আছে হলো জনসন অ্যান্ড জনসন, যেটা আগামী বছরের সেকেন্ড কোয়ার্টারে এটা পৌঁছাবে কথা। এইভাবেই চুক্তির মধ্যে আছে, অর্থাৎ ২১ কোটি ভ্যাকসিনের আমরা ব্যবস্থা করেছি। ২ কোটি প্লাস আমরা তো অলরেডি আসছে এবং লাইন আপও হয়েছে। আমরা আশা করি যে আগামী কয়েক মাস আমাদের কোনো অভাব হবে না। তবে আমরা যদি লোকালি না প্রডিউস করি খরচও বেশি হবে, এবং কারণ এটা তো আর দীর্ঘমেয়াদী, মনে হয় এই অল্প দিনে যাবে না। সংক্রমণ মোকাবেলায় টিকা প্রয়োগ পরিকল্পনা হালনাগাদের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। বয়স্ক লোকরা মৃত্যু ঝুঁকিতে আছে, তাদেরকে আগে দিতে হবে। যারা ফ্রন্টলাইন ওয়ার্কার, যারা সবসময় সংক্রমণের মুখে থাকে, তাদের পরিবারবর্গকে আমরা ১৮ বছরের ঊর্ধ্বে তাদেরকে আমরা ভ্যাকসিনেট করব। এত কিছুর পরও সেরাম ইনস্টিটিউট থেকে কেনা অ্যাস্ট্রাজেনিকার টিকা আসার কোনো দিনক্ষণ
এখনও জানা যায়নি। খুব শীঘ্রই ইনশাআল্লাহ সেই আমরা কো-প্রোডাকশনে যাব। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। এদিকে করোনায় দেশের মৃত্যুর সংখ্যা 19,000 ছাড়িয়েছে। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও 195 জন। এ নিয়ে মোট মারা গেছেন 19,046 জন। 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 6,780 জন। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার 32.55%, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। নমুনা পরীক্ষা হয়েছে 20,827টি। এ পর্যন্ত শনাক্ত 11,53,344 জন। 24 ঘন্টায় 9,723 জন সুস্থ হয়েছেন। মোট সুস্থ 9,88,339 জন। মৃত 195 জনের মধ্যে পুরুষ 103 আর নারী 92 জন। বিভাগ ভিত্তিক প্রাণহানির হিসেবে ঢাকায় সর্বোচ্চ 68 জন মারা গেছেন। এছাড়া খুলনায় 41, রাজশাহীতে 18, রংপুরে 16, ময়মনসিংহে 10, বরিশালে 5 ও সিলেটে 1 জন মারা গেছেন। ঈদের পর রাজধানীর হাসপাতালগুলোতে বেড়েছে কোভিড রোগীর চাপ। বেশিরভাগই আসছে ঢাকার বাইরে থেকে। করোনা পরীক্ষা করাতেও লম্বা সারিতে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হচ্ছে উপসর্গধারীদের। ভোগান্তির জন্য কর্তৃপক্ষের দোষ দিয়েছেন তারা। অ্যান্টিজেন টেস্টে বেশিরভাগেরই ফল আসছে পজিটিভ। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের সকালের চিত্র। কোভিড পরীক্ষা করাতে আসাদের উপচে পড়া ভিড়। সবারই আছে কোনো না কোনো উপসর্গ। এ পর্যন্ত এলেও পরীক্ষা করানো খুব সহজ কাজ নয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে লাইনে। গত বৃহস্পতিবারে দুপুর পর্যন্ত ছিলাম, সকাল থেকে কিট নাই তাদের। শুক্রবারে বন্ধ। শুক্রবার কি রোগী থাকে না? শরীরটা দুর্বল খুবই, কিন্তু মানসিকভাবে মনে হচ্ছে সম্পূর্ণ সুস্থ। এ তো গেল পরীক্ষা করানোর অবস্থা। চিকিৎসা নিতে আসা রোগীদের অবস্থা আরও করুন। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও মিলছে না আইসিইউ। ভর্তি থাকা রোগীর স্বজনদের অভিযোগের ফিরিস্তিও লম্বা। মহাখালীতে একটা ছিল, ওই জায়গায় যোগাযোগ করছি, আইসিইউ বেড নাই। আর কয়েকটা হসপিটালে যোগাযোগ করছি, কোথাও আমরা আইসিইউ বেড পাচ্ছি না। এখন আমরা এই ড্রাইভারের সাথে যোগাযোগ করে এখন 12 নম্বর সেক্টরে নিয়ে যাচ্ছি আর কি। অসুস্থ ছেলেটাকে নিয়ে আসছি, ডাক্তাররা এ ডাক্তার নয় ডাক্তার, ও ডাক্তার নয় ডাক্তার। আমি ছেলেটাকে এক জায়গায় বসিয়ে রেখে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি। করোনা এখন আর বড়দের রোগ নয়, শিশু কিশোর কিংবা তরুণ যে কেউই আক্রান্ত হচ্ছে এতে। হাসপাতালগুলোতে তাদের সংখ্যাও নেহাত কম নয়। বাচ্চা অবস্থা অনেক খারাপ ছিল, নিয়ে আসছি তো ভর্তি নেয় নাই। বলছে 4টা টেস্ট করানোর পরে যদি পজিটিভ আসে তাহলে ভর্তি নেবে। এদের একটা ধারণা হচ্ছে যে কোভিডটা হচ্ছে মনে হয় যেন 45 ইয়ারের উপরে যারা আছে তাদের। আসলে এটা অবহেলা করার কিছু নাই, এটা যে কোনো বয়সের রোগীদের সব পেশেন্টদের হতে পারে। চিকিৎসকরা বলছেন ভাইরাস থেকে রক্ষা পাবার বড় উপায় সুরক্ষা বিধি মানা ও ব্যক্তিগত সচেতনতা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রীর আহ্বানের সাড়া দিয়ে দেশের করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় 250টি ভেন্টিলেটর উপহার দিয়েছেন প্রবাসী চিকিৎসকরা। রাত 8:30টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় ভেন্টিলেটরগুলো। প্রধানমন্ত্রীর পক্ষে এই উপহার গ্রহণ করেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর ABM আবদুল্লাহ। বলেন যুক্তরাষ্ট্র প্রবাসী ডক্টর জিয়া আহমেদ সাজেদ, ডক্টর মাসুদুল হাসান, ডক্টর চৌধুরী হাফিজ হাসান, ডক্টর মাহমুদুল শামস বাপ্পি ও কানাডা প্রবাসী ডাক্তার আরিফুর রহমান এই ভেন্টিলেটরগুলো সংগ্রহ করে দেশের জন্য পাঠিয়েছেন। এগুলো শুধু করোনা নয়, সকল রোগীদের প্রয়োজনে ব্যবহার করা যাবে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষ যেন সুবিধা পায় সে ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তিনি। এই মেশিনে কিন্তু এই লাইফ সাপোর্টটা দেওয়া যাবে, রোগীকে কিন্তু বাঁচানো যাবে। এটা কিন্তু শুধু করোনা রোগীর জন্য না, করোনা অন্য যে কোনো মুমূর্ষু রোগীর বেলায় এটা কিন্তু কাজ করবে। প্রান্তিক জনগোষ্ঠী যেখানে সুযোগ সুবিধা কম, তারা যেন এই সুবিধাটা পেতে পারে, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা আমরা নেব আর কি। আমেরিকা থেকে যারা পাঠিয়েছে তাদের সঙ্গে কথা বলছি, তারা খুব দ্রুততম সময়ে কয়েকজন টেকনিশিয়ানকে দিয়ে ট্রেনিং দিয়ে যাতে ব্যবহার করবে, যেন ব্যবহার উপযোগী করা যায়। কঠোর লকডাউনের মধ্যেই রাজধানীমুখী মানুষের ঢল নেমেছে। দিনভর দেশের 2 প্রধান ফেরিঘাটে মানুষের চাপ ছিল উপচে পড়া। যে যার মতো করে ঢাকায় ফেরার চেষ্টা করে। এদিকে সর্বাত্মক লকডাউনের দ্বিতীয় দিনে ঢাকায় মানুষের চলাচল ছিল কিছুটা কম, তবে প্রধান সড়কের চেয়ে অলি গলিতে চলাচল কিছুটা বেশি। চেকপোস্টে বের হওয়ায় যৌক্তিক কারণ দেখাতে না পারায় গুনতে হচ্ছে জরিমানা, হচ্ছেন কেউ কেউ গ্রেফতারও। দেশ জুড়ে লকডাউনের কড়াকড়ি, এর মধ্যেই ঢাকামুখী মানুষের ঢল ফেরিঘাটে। ঈদের ছুটি শেষে ফিরছে মানুষ। দূরপাল্লার যানবাহন না চললেও যে যার মতো ছুটছে নিজ নিজ গন্তব্যে। এতে অনেকেই বিপাকে পড়েন দীর্ঘ পথ পাড়ি দিতে। মোটরসাইকেল, রিক্সা, ভ্যানে করেই রওনা হন তারা।
আমাদের ছুটিটাই তো ঈদে, আর তো আর ছুটি নাই। আসলাম হচ্ছে 800 টাকা খরচা করে মোটর সাইকেলে, এখন দেখি কিভাবে যাওয়া যায়, আল্লাহ কিভাবে নেয়। ঠিক মতো ঢাকা না যাই আমাদের তো আর চাকরি থাকবে না, যার কারণে আমাদের ঢাকা যাইতেই হবে। আসলে বিষয় হচ্ছে আমার বাসা খালি, আমার যেতেই হবে। কড়া লকডাউনের মধ্যে বিভিন্নভাবে মানুষ প্রবেশ করছে ঢাকায়। প্রবেশ পথগুলোতে চাপ এদিন তুলনামূলক কম। ব্যক্তিগত পরিবহন ও অ্যাম্বুলেন্সে কেউ কেউ ঢাকায় ঢোকার চেষ্টা করেন। কারণ বিকল্প কোনো আসলে ওই পায় না, ফ্যামিলি এমার্জেন্সির কারণে আমরা গিয়েছিলাম। এরা নার্স, এরা মেডিকেলে জয়েন করবে। যাত্রী হইলে তো আমি আসতাম না, আমি নিয়ে আসতাম ওরা। আমাদের তো ঘরে খাবার নাই, আমরা তো পেটেতে আমাদের বের হইতে হয়। আমার একার কারণে তো আমার আর ঘরে 5 জন আছে, তারা তো অনাহারে মরে যাবে। আমার স্যারেরা অর্ডার করছে, আমি যদি না যাই আমার চাকরি থাকবে না স্যার, তাই আমি আসা যাওয়া করি। লকডাউনের দ্বিতীয় দিনে রাজধানীর ভেতরে মানুষের চলাচল কম। বৃষ্টি হওয়ায় শুনশান নীরবতাও কোনো কোনো এলাকায়। অবশ্য বেলা বাড়ার পর মানুষের পাশাপাশি যানবাহনের চলাচল কিছুটা বাড়ে। সকাল থেকেই রাজধানীর প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। চলে কেন বের হয়েছেন তার জিজ্ঞাসাবাদ। কাগজপত্র দিয়ে ঠিক নাই, দেখাচ্ছেন মানবাধিকার কর্মী। এখন আমার বান্ধবীর বাসায় আসছি, ঢাকার মানে লকডাউনের আগেই আসছি, কিন্তু এখন যাচ্ছি মিরপুর 10-এ। বোন অসুস্থ, তার ওষুধ ছিল বাসায়, তো সে ছিল আপনার মায়ের বাসায়। প্রধান সড়কের তুলনায় অলিগলিতে মানুষের চলাচল বেশি। সেখানে বিধিনিষেধ কার্যকরে তৎপরতাও কম। টেস্ট করাবে তো বাইরে যাবে, তার জন্য আমি দিয়ে আসলাম মানিকগঞ্জ থেকে। পুলিশ বলছে খুব জরুরি প্রয়োজন ছাড়া মানুষ এবার বের হচ্ছেন না। মানুষের চলাচল আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রিত, মানুষ অনেকেই সচেতন, বিশেষ কারণ ছাড়া কোনো লোককেই আমি পাচ্ছি না। সংখ্যায় পাচ্ছি কম, এবং যেগুলো পাইছি ম্যাক্সিমাম লোকই তার প্রয়োজনীয় হসপিটাল কেন্দ্রিক লোকই বেশি পেয়েছি। সাধারণ মানুষও মনে করেন মহামারী থেকে রেহাই পেতে সবাইকে আরও সচেতন হতে হবে। রাফি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা জোরদারের পাশাপাশি পূর্ণ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। বলেন, উদাসীনতায় লাগামহীনভাবে সংক্রমণ বাড়তে থাকলে ভয়ানক অবস্থা তৈরি হতে পারে। তাই জনস্বার্থে এবং জনজীবনের সুরক্ষায় সরকার এই কঠোর বিধিনিষেধের সিদ্ধান্ত নিয়েছে। সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি কর্মহীন ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে নেতাকর্মী সহ জনপ্রতিনিধিদের মানবিক সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের। সংক্রমণের লাগাম টেনে ধরতে নানান দুর্যোগ এবং সংকট অতীতে আমরা সম্মিলিতভাবে মোকাবিলা করেছি। তাই আসুন ঐক্যবদ্ধভাবে করোনার সংক্রমণ রোধে প্রতিরোধ ব্যবস্থাকে আমরা জোরদার করি, সতর্ক থেকে এ বিধিনিষেধ প্রতিপালন করে সংক্রমণের উচ্চমাত্রাকে নিয়ন্ত্রণ করি। করোনা মহামারীর মধ্যে ডেঙ্গু আক্রান্তরা চিকিৎসা পাওয়া নিয়ে সংকটে পড়েছেন। প্রথমে করোনা ও পরে ডেঙ্গু টেস্টের রেজাল্ট পেতে গিয়ে চিকিৎসা শুরু করতেই বিলম্ব হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলছেন, করোনা ডেঙ্গুর অনেক সিমটমে মিল থাকায় চিকিৎসার জন্য আলাদা প্রোটোকল ঠিক করা হচ্ছে। আর আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির শঙ্কা করছেন কীটতত্ত্ববিদরা। এডিস মশার আবাসস্থল ধ্বংসে অভিযান অব্যাহত আছে বলে দাবি ঢাকা উত্তর সিটির প্রধান স্বাস্থ্য কর্মকর্তার। সাংবাদিক আসিফ সুমিত স্ত্রী ও 2 সন্তান সহ ডেঙ্গু আক্রান্ত। তার স্ত্রী সিসিইউতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনা না ডেঙ্গু এটা বুঝতে বুঝতেই কেটে যায় কয়েকদিন। এখন যা জ্বর তাই কোভিড মনে হয়, শুরুতেই কোভিড এই হিসাবে সবাই মনে করেন। এই যে যখন আমরা রিপোর্ট হাতে পেয়ে হসপিটালে আসি 6 দিনের সময়, ততক্ষণে আমার স্ত্রীর প্লাটিলেট 7000-এ নেমে গেছে। জ্বর হলেই এখন করোনার টেস্ট দেওয়া হচ্ছে। ধর্তব্যে থাকছে না ডেঙ্গুর আশঙ্কা। এতে করে ঘুরতে হচ্ছে হাসপাতালে হাসপাতালে, বাড়ছে খরচ ও ভোগান্তি। 5টা হসপিটাল গেছি আমার সুমিতের ওয়াইফকে নিয়ে। আমি সোহরাওয়ার্দী হসপিটালে গেছি, তারা রেফার করে দিয়েছে ঢাকা মেডিকেলে যান। তো ঢাকা মেডিকেলে গেলাম, সেই ঢাকা মেডিকেলে বলে যে না, তারা টোটালি হচ্ছে করোনা ডেলিগেটেড। তাহলে এই রুগীকে নিয়ে কোথায় যাব আমি? এমনকি আপনি ইবনে সিনা হসপিটালে গেছে, তারা এখানে ভর্তি করাবে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে জুলাই মাসে প্রায় 1100 ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে 3 জনের। ডেঙ্গু ও করোনার পৃথক চিকিৎসা নিশ্চিতে কাজ করছে অধিদপ্তর। করোনা এবং ডেঙ্গু দুটা বুঝে উঠতে না পারার কারণ হচ্ছে যে অনেকগুলো উপসর্গই আছে এটার ওভারল্যাপিং। যে সমস্ত জায়গাগুলোতে এটার প্রকোপ বাড়ছে সেই সমস্ত জায়গাগুলোতে এটার সাপোর্ট এবং চিকিৎসা দেওয়ার
কয়েক বছরের ব্যবধানে এডিস মশার বিস্তার মারাত্মক আকার ধারণ করেছে। যদিও সিটি কর্পোরেশন বলছে মশক নিধন কার্যক্রম গুরুত্ব দিয়ে করা হচ্ছে। আমরা যে লার্ভিসাইডটা স্প্রে করি সেটার চেয়ে বেশি কার্যকর হলো মানুষ যদি শুধু বৃষ্টির পানি জমতে না দেন তাহলে আর কিন্তু এডিস মশার প্রকোপ বাড়বে না। ডেঙ্গু সহনীয় এবং একটা নিয়ন্ত্রিত মাত্রার ভেতরে থাকে, সে ব্যাপারে আমরা সচেষ্ট আছি। এডিসের প্রজনন হয় স্বচ্ছ পানিতে, তাই আগস্ট ও সেপ্টেম্বরের বৃষ্টির মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞ। সরকারি বেসরকারি স্থাপনাগুলো ছিল সেগুলো এখন বন্ধ আছে। সেই বন্ধ জায়গাগুলো এডিস মশা প্রজননের জন্য একটি উপযুক্ত ক্ষেত্র হিসেবে তৈরি হবে। এখন এডিস মশা নিয়ন্ত্রণের জরুরি পদক্ষেপ না নিলে এডিস মশা আরও বেড়ে যাবে এবং আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী আরও অনেক বেশি হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি এডিসের প্রজননস্থল ধ্বংসে নগরবাসীকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। নুরুল সরকার, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর কামরাঙ্গীর চরে মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় বাবা ও আরেক মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাটি হত্যাকাণ্ড বলে ধারণা করেছে পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। চলছে মামলার প্রক্রিয়া। শনিবার ভোর 4টার দিকে বড় মেয়ে ঝুমা রানী দাসের চিৎকারে ঘুম ভাঙে কামরাঙ্গীচরের নয়াগাঁও এলাকার মানুষের। প্রতিবেশীরা ছুটে আসেন স্থানীয় কালুচন্দ্র দাসের টিনশেড ঘরে। ভেতরে মা ফুলবাসী চন্দ্র ও তার ছোট মেয়ে সুমি চন্দ্র দাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাদের গলার অংশ থেকে একই ধরনের আঘাতের চিহ্ন দেখা যায়। হয়তো এ সময় এ বাসার এক দিদি যাইয়া আমার ডাক্তারছে চিল্লাই সুমি আর সুমির মা নাই। আমি ঘুমে তুইটা দুইটা আইসি আয়া দেখি শক্ত হয়ে গেছে, গলাতে একটা দাগ দিচ্ছে। লাশ উদ্ধারের পর ফুলবাসীর স্বামী সবজি ফেরিওয়ালা কালুচন্দ্র ও তার বড় মেয়ে ঝুমাকে পুলিশ হেফাজতে নিয়েছে। ঝুমা পুলিশকে জানায় বাবার সাথে সে নিচে ঘুমিয়েছিল। জানায় গভীর রাতে পলিথিনের ব্যাগ নিয়ে বাবাকে উপরে উঠতে দেখেছে। বাবাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে উত্তরে জানায় তারা বমি করেছে, এজন্য মুখে পলিথিন দেওয়া হয়েছে। এটা শুনে ঘুমিয়ে পড়ে ঝুমা। ভোরে উঠে দেখে মা বোন অচেতন। শ্বাসরোধের পর কালু আত্মহত্যার জন্য পোকা মারার বিষ খায় বলেও জানিয়েছে পুলিশ। আমাদের কাছে খবর গিয়েছে এরকম দুজন মা এবং মেয়ে মৃত অবস্থায় আছে। তা আমরা সেই খবর পেয়ে আমরা সবাই আসছি, এসে লাশ দুটাকে আমরা ক্রাইম সিন খবর দিয়েছি। ক্রাইম সিন কাজ করতেছে। আমাদের কাছে এই মুহূর্তে আছে ওই যিনি মারা গেছেন ওনার হাজব্যান্ড এবং যে মেয়েটা বেঁচে আছে সে আছে, তাদের কাছে আমরা কথা বলছি আর কি। ঘটনাস্থল থেকে মা ও মেয়ের মৃত্যুর আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম সিন ইউনিট। এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু এ নিয়ে মন্তব্য করেনি সিআইডির কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাষ্ট্রীয় সম্মান ও গণমানুষের শ্রদ্ধায় বিদায় নিলেন কালজয়ী শিল্পী ফকির আলমগীর। দুপুরে জাতীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শ্রদ্ধা জানাতে আসা বিশিষ্টজনরা বলেন, শ্রমজীবী মানুষের পক্ষে আজীবন লড়াই করা এই গণসংগীত শিল্পীর চলে যাওয়া অপূরণীয় ক্ষতি। সবার প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মরদেহ সকাল 11টায় আনা হয় খিলগাঁওয়ের পল্লিমা সংসদ প্রাঙ্গণে। বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সম্মান জানায় রাষ্ট্র, দেওয়া হয় সম্মান গার্ড। গার্ড অফ অনারের পর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। আত্মীয় স্বজন, সতীর্থ, সহযাত্রী ও স্থানীয়রা যোগ দেন এতে। এ সময় সকলের প্রতি কৃতজ্ঞতা জানান পরিবারের সদস্যরা। সর্বোচ্চ চেষ্টা করেছি, ডাক্তাররা সর্বোচ্চ সহযোগিতা করেছে। চিকিৎসা যতটুকু বাংলাদেশে যতটুকু বেস্ট অ্যাভেলেবল ট্রিটমেন্ট ছিল সব চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছে। এখানে মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা ছিল। দেশে বিদেশে এত বাংলা ভাষাভাষী লোক বিভিন্ন প্রান্ত থেকে শত শত হাতের ভালোবাসায় শিখত ফকির আলমগীর। দুপুরে 21শে পদক জয়ী এই শিল্পীর মরদেহ নেওয়া হয় জাতীয় শহীদ মিনারে। অঝোর বৃষ্টির মধ্যেই সম্মান জানাতে আসেন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। ফুলেল শ্রদ্ধায় তাকে শেষ বিদায় জানানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। ফকির আলমগীর এক বহুমাত্রিক প্রতিভার অধিকারী ছিলেন। তিনি করোনা আক্রান্ত হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী সার্বক্ষণিকভাবে খোঁজখবর নিয়েছিলেন।
তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছিলেন। তার হঠাৎ চলে যাওয়া আমাদের সঙ্গীত অঙ্গনের জন্য, গণসঙ্গীত অঙ্গনের জন্য, সংস্কৃতির জন্য একটি অপূরণীয় ক্ষতি। ফকির আলমগীর থেকে স্বাধীনতার পরেও সবসময় আমরা পেয়েছি। গুণী এই শিল্পীর প্রয়াণে যে শূন্যতা সৃষ্টি হলো তা পূরণ হবার নয়। সহযাত্রীরা বলছেন, শ্রমজীবীদের অধিকার আদায়ে সোচ্চার ছিলেন ফকির আলমগীর, এখন সেই দায়িত্ব নিতে হবে অনুজদের। প্রচলিত ধারার বাইরে যে নিজেকে গণসঙ্গীত এবং ফকির আলমগীর এটাকে সমর্থক করে তুলেছিলেন। তার গান আমাদেরকে আন্দোলনে উদ্বুদ্ধ করেছিল, প্রেরণা জুগিয়েছিল। যে শূন্যতা তৈরি হলো, আমরা যারা গণসঙ্গীত নিয়ে কাজ করছি, উদীচী সহ অন্যান্য সংগঠন, আমাদের দায়িত্বটা আসলে বেড়ে গেল। যে কোনো প্রগতিশীল আন্দোলন, যে কোনো অরাজকতার বিরুদ্ধে বারবার রাজপথে এসেছেন। শ্রদ্ধা নিবেদনের পর ফকির আলমগীরের মরদেহ নেওয়া হয় খিলগাঁওয়ে। আরেক দফা জানাজা শেষে সমাহিত করা হয় তালতলা কবরস্থানে। মোহসিনুল হাকিম, যমুনা নিউজ, ঢাকা। নীলফামারীর সৈয়দপুর থানার এক কর্মকর্তাকে কর্তব্যরত অবস্থায় মারপিটের দায়ে দুই ভাইকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে কঠোর লকডাউনের মধ্যে বিধিনিষেধ অমান্য করার অপরাধে দুই ভাই আতিক ও আতিফকে 1000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। জরিমানার টাকা পরিশোধ না করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায় তারা। ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ তাদের ধাওয়া করে বিসিক শিল্পনগরীর কাছে আটক করে। এতে ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিদর্শক আতাউর রহমানকে মারপিট করে তারা। এ সময় অন্য পুলিশ সদস্যরা তাদের আটক করে। কুরবানির বর্জ্য অপসারণে নগরবাসীর সহযোগিতা জরুরি বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তারা বলছেন, যত দ্রুত বর্জ্য সরানো সম্ভব হবে তত বেশি রোগ জীবাণু থেকে মুক্ত থাকা যাবে। কোরবানির দুদিন পরও মানিকনগর ওয়াসা রোডে পড়ে থাকতে দেখা যায় বর্জ্য। এতে বিপাকে পড়ে এলাকাবাসী, চারদিকে ছড়ায় দুর্গন্ধ। এমন অবস্থা ছিল আরও কয়েকটি এলাকায়। ময়লা ঈদের দিন থেকে এই পর্যন্ত ময়লা নিতেছে না, গন্ধে রাস্তাতে আরো যেতেছে না, পুরো সরাই গেছে, বাড়ি বইরা গেছে, দোতলায় থাকতে পারতেছি না এই গন্ধে। পশু কোরবানির পর দেখা যায় অনেকেই যেখানে সেখানে বর্জ্য রেখে যান। মাস্ক পরেও এই গন্ধটা থেকে আমরা প্রতিকারটা পাচ্ছি না। নির্দিষ্ট স্থানে ময়লা না ফেলার কারণে নির্দিষ্ট সময়ে বর্জ্য অপসারণে বেগ পেতে হয় সিটি কর্পোরেশনকে। এতে দুর্গন্ধ এবং রোগ জীবাণু ছড়ায়। পশুর বর্জ্য সঠিকভাবে যদি অপসারণ করা না হয় তাহলে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। সব মিলেই মানুষকে সুস্থ এবং ভালো রাখার জন্য কুরবানির বর্জ্য ব্যবস্থাপনাটা, বর্জ্য অপসারণটা যথাযথভাবে হওয়া দরকার। কোরবানির জন্য নির্ধারিত স্থান থাকলেও অনেকে বাসার নিচতলা বা সামনের সড়কে পশু কোরবানি দিয়ে থাকেন। আগামীতে সেই সুযোগ আর দেয়া হবে না, জানান ঢাকা উত্তর সিটির মেয়র। আমরা আগামী কোরবানিতে আমরা যে নির্দিষ্ট স্থান করে দিব, সেই নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবাই দিতে হবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কোরবানির বর্জ্য সঠিক সময়ে অপসারণে নগরবাসীরও দায়িত্ব রয়েছে। সবার উচিত কর্পোরেশনের নিয়ম মেনে চলা। এতে স্বাস্থ্য ঝুঁকি অনেকটাই কমে যায়। নির্দিষ্ট জায়গায় কোরবানি করা হলে এবং মাংস তৈরি করা হলে একদিকে যেমন বর্জ্য অপসারণ সহজ হয়, অন্যদিকে বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করাও সহজতর হয়ে পড়ে। সমন্বিত উদ্যোগ হলে নগরকে আরো বেশি পরিচ্ছন্ন রাখা সম্ভব বলছেন তারা। যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এবার জানাবো অলিম্পিকের খবর। টোকিওতে শেষ 8-এর স্বপ্ন পূরণ হলো না টিম বাংলাদেশের। আর্চার রিকার্ড মিক্সড ইভেন্টে দক্ষিণ কোরিয়ার কাছে 6-0 সেট পয়েন্টে হেরে বিদায় নিয়েছে রোমানসানা ও দিয়া সিদ্দিকি জুটি। প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার শীর্ষ দল হিসেবে এসেছিল চূড়ান্ত পর্বে, তাই লড়াইটা অনেকটা একপেশেই হলো। প্রথম সেটে মাত্র 30 পয়েন্ট তুলতে পারে বাংলাদেশ, বিপরীতে দক্ষিণ কোরিয়ার সংগ্রহ ছিল 38। দ্বিতীয় সেটেও প্রতিপক্ষ আর্চারদের দাপট ছিল। দলটির 35 পয়েন্ট সংগ্রহের বিপরীতে বাংলাদেশ তুলতে পারে মাত্র 33 পয়েন্ট। শেষ সেটে ঘুরে দাঁড়ান রোমানসানা ও দিয়া সিদ্দিকি। 4 তীরে তুলেছেন 39 পয়েন্ট। অবশ্য সমান 39 পয়েন্ট তুলে 6-0 ব্যবধানের জয়ে কোয়ার্টারে পা রাখেন দক্ষিণ কোরিয়া। একক ইভেন্টে আগামী 27 জুলাই আবারও মাঠে নামবেন এই দুই আর্চার। টোকিও অলিম্পিকে মেডেল কাউন্টে এখন পর্যন্ত এগিয়ে আছে চীন। শেষ খবর পাওয়া পর্যন্ত 3টি স্বর্ণ এবং 1টি ব্রোঞ্জ নিয়ে তারা আছেন পদক তালিকার শীর্ষে। এর পরবর্তী অবস্থান স্বাগতিক জাপান আর ইতালির। তাদের সংগ্রহ 1 স্বর্ণ এবং 1 রৌপ্য। 1 স্বর্ণ এবং 2 ব্রোঞ্জ নিয়ে তালিকার চতুর্থ অবস্থানে দক্ষিণ কোরিয়া।
একটি করে স্বর্ণ নিয়ে ইকুয়েডর, হাঙ্গেরি, ইরান এবং কসোভো আর থাইল্যান্ড আছে তালিকার 5-এ। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে ভারত। একটি রৌপ্য নিয়ে তাদের অবস্থান পদক তালিকার 12 নম্বরে। এই অবস্থানে যৌথভাবে তাদের সঙ্গী বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্পেন, চাইনিজ তাইপে। এবার জানাবো জিম্বাবুয়ে বাংলাদেশ টি-20 সিরিজের খবর। সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে কাল মুখোমুখি হবে দুই দল। শেষ ম্যাচে জয় তুলে 3 ট্রফি নিয়ে ঘরে ফিরতে চায় টিম বাংলাদেশ। অন্যদিকে টেস্ট ও ওয়ানডে সিরিজ হারলেও টি-20 ট্রফি ঘরে রেখে দিতে চায় স্বাগতিক জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল 4:30টায়। ফরম্যাট যত ছোট হয়েছে, দুই দলের পার্থক্য কমে এসেছে ততটাই। দ্বিতীয় টি-20তে বাংলাদেশকে সেটা বুঝিয়ে দিয়েছে জিম্বাবুয়ে। তাই তো সিরিজের অলিখিত ফাইনাল রোববার। জমাট এক লড়াইয়ের অপেক্ষা। তবে টাইগারদের সমস্যা বেড়েছে তামিম মুশফিকের অনুপস্থিতির পর লিটন দাস ও মুস্তাফিজুর রহমানের ইনজুরি। কিন্তু নতুনদের নিয়েই জিম্বাবুয়ে বধের প্রত্যয় টিম বাংলাদেশের। মুস্তাফিজ ভাইয়ের কথা যদি বলেন, উনি এখন ইনজুর, আর উনি না থাকাতে একটু টিমের প্রেশার আছে, তো সেটা ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি যাতে প্রেশারটা না থাকে। জিম্বাবুয়ের মাটিতে এখন পর্যন্ত 4টি টি-20 খেলেছে দুই দল, যেখানে সমান 2টি করে জয় বাংলাদেশ ও জিম্বাবুয়ের। তবে হোম অ্যান্ড অ্যাওয়েতে মুখোমুখি লড়াইয়ের হিসেব করলে বাংলাদেশ এগিয়ে ভালোভাবেই। 15 ম্যাচের 10টিতেই জয়ী বেশে 5 ছেড়েছে বাংলাদেশ। পরিসংখ্যানের পাতার সুখস্মৃতি দিয়ে যে ম্যাচ জেতা যায় না তা ভালোই জানা বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের। তাই তো তৃতীয় টি-20-র আগের দিন দল হোটেলে বিশ্রামে থাকলেও সেখানে ক্রিকেটারদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে উন্নতির জায়গাগুলো। নিজেদের সেরাটা দিতে পারি, যেমন বোলিংয়ের জায়গা থেকে বোলিংরা, ব্যাটসম্যানের জায়গা থেকে ব্যাটসম্যানরা, ফিল্ডিংরা যদি সাপোর্ট দিতে পারি, তো আমার মনে হয় যে আমাদের জন্য ইজি জিততে পারবো। দলের মতোই জিম্বাবুয়ের সফরটা ভালো যাচ্ছে তরুণ পেসার শরীফুলের। প্রতিদিনই কোচ ওটিস গিবসনের কাছ থেকে নতুন কিছু শিখছেন দাবি পঞ্চগড়ের এই ক্রিকেটারের। ওটিস গিবসনের সাথে অনেক কাজ করছি, সে আমাকে অনেক ভালো ভালো পরামর্শ দিচ্ছে যে ব্যাটসম্যানকে কীভাবে রিড করতে হয় না করতে হয়, তারপর নতুন বলে পুরাতন বলে সব কিছু অনেক প্র্যাকটিস করা হয়েছে। তো ইনশাল্লাহ সেগুলো ম্যাচে অ্যাপ্লাই করছি। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, হারারে, জিম্বাবুয়ে। রাজধানীর কমলাপুর বিআরটিসির ডিপোতে আগুনে পুড়ে গেছে 2টি বাস। সন্ধ্যা 6:30টার দিকে আগুন লাগে। 20 মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে বলে দাবি করে ফায়ার সার্ভিস। জানায় আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে 6টি ইউনিট। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুন লাগার পেছনে ব্যাটারির সার্কিট হতে পারে। আনুমানিক 10 লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হতে পারে বলে সাংবাদিকদের জানানো হয়। তবে ঠিক সময়ে আগুন নিয়ন্ত্রণে আনতে না পারলে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। যেহেতু সেগুলো এসি গাড়ি, বিভিন্ন বৈদ্যুতিক লুজ কানেকশন থাকতে পারে, সেখান থেকে অগ্নিকাণ্ড হতে পারে। একটা গাড়ি পুড়েছে, আরেকটা গাড়ি তার পাশে যেটা ছিল জাস্ট আগুনের তাপে ওই গাড়ির কিছুটা গ্লাস ভাঙছে। তাদের ভাষ্য অনুযায়ী সেখানে হয়তো এসি গাড়ি যেহেতু আছে, $1,10,000 টাকা ক্ষতি হয়েছে। বান্দরবানের শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সারা সুদীপা ইউনুসকে গ্রেফতার করেছে পুলিশ। তবে স্বামী ফয়সাল আহমেদ এখনও পলাতক রয়েছে। সকালে বান্দরবান সদরের বনরূপা পাড়ার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সুদীপাকে। গেল 22 জুলাই রওশনারা নামে এক নারী গৃহকর্মী জোহরাকে নির্যাতনের অভিযোগে বান্দরবানের মানবাধিকার কর্মী সারা ও তার স্বামী ফয়সালের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করেন। পরে শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা করায় পুলিশ। এরপর আদালতে নেওয়া হলে নির্যাতনের শিকার শিশু জোহরাকে হাটহাজারীর সেফ হোমে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্তমানে শিশুটি সেফ হোমে রয়েছে। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ভারতের মহারাষ্ট্র। বন্যা ভূমিধসে 3 দিনে রাজ্যটিতে প্রাণ গেছে 138 জনের। এর মধ্যে কেবল শুক্রবারই 60 জনের মৃত্যুর খবর দিয়েছে রাজ্য সরকার। এখনও নিখোঁজ অনেকে। রেকর্ড বৃষ্টিতে নতুন করে তলিয়েছে কয়েকশো গ্রাম। পানিবন্দী লাখ লাখ মানুষ। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 90,000 বাসিন্দাকে। ইউরোপ আর চীনের পর এবার নজিরবিহীন বৃষ্টির কবলে মহারাষ্ট্রের পশ্চিম উপকূলীয় এলাকা। বৃহস্পতিবার রাত থেকে মাত্র 24 ঘন্টায় প্রায় 600 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয়েছে অঞ্চলটিতে। নিচু এলাকা তলিয়ে যাওয়ার পাশাপাশি টানা বৃষ্টিতে ভূমিধস হয়েছে বেশ কিছু এলাকায়। মুম্বাইয়ের একটি গ্রামেই মৃত্যু হয় 38 জনের। ভূমিধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত রায়গড় ও সাতারা। রায়গড় জেলায় বিধ্বস্ত হয়েছে 32টি বাড়ি। ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। সশস্ত্র বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে যোগ দিয়েছে ত্রাণ বিতরণ কর্মীরাও।
রায়গড় জেলায় বড় ধরনের ভূমিধস হয়েছে। উদ্ধারকারী দলের অভিযান চলছে, এনডিআরএফ সদস্যরাও আছেন। সেখান থেকে 32টি মরদেহ উদ্ধার হয়েছে, আরও মানুষ আটকা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে। বন্যার পানি ঠেকাতে খুলে দেওয়া হয়েছে একাধিক বাঁধ, সেতু ও রাস্তাঘাট বিধ্বস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন অসংখ্য গ্রাম। হাজার হাজার ট্রাক আটকে আছে মহাসড়কে। উপকূলীয় বেশিরভাগ গ্রামে বিদ্যুৎ নেই। সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। অনেক বাসিন্দাকেই সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় কেন্দ্রে। আমার দুটি গাড়ি, একটি সাইকেল ছিল, সবকিছু বন্যার পানিতে নষ্ট হয়ে গেছে। ঘরের সব আসবাব নষ্ট হয়ে গেছে। 7-8 লাখ রুপির ক্ষতি হয়েছে আমার। গতকাল সারাদিন এত বৃষ্টি হয়েছে, এভাবে চলতে থাকলে ঘরবাড়ি সব ভেসে যাবে। পানির উচ্চতা এতটা আর কখনো বাড়েনি। ঘরের সব তলিয়ে গেছে, কোনো খাবার এমনকি পানিও নেই। কর্ণাটক আর তেলেঙ্গানা রাজ্যেও বিপদসীমা পেরিয়েছে নদীর পানির উচ্চতা। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের নজিরবিহীন বৃষ্টি মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের সময় প্রথম হওয়া ছাত্রীর ধর্মীয় পরিচয় প্রকাশ নিয়ে বিতর্ক চলছে পশ্চিমবঙ্গে। তীব্র সমালোচনার মুখে শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস। মেধা বাদ দিয়ে ধর্মকে তুলে ধরার প্রতিবাদে বিক্ষোভ করেছে ছাত্র শিক্ষকরাও। উত্তেজনা ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতেও। বিজেপির অভিযোগ, মুসলিম তোষণের জন্যই ধর্মীয় পরিচয়কে বড় করে দেখাচ্ছে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। এই প্রথম পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফার্স্ট মুসলিম কোনো ছাত্রী। ফল ঘোষণার সময় সবকিছু বাদ দিয়ে ধর্মীয় পরিচয়টাই বারবার তুলে ধরেন শিক্ষা সংসদের প্রধান মহুয়া দাস। এককভাবে পেয়েছেন একটি মুসলিম কন্যা, মুসলিম মুর্শিদাবাদ জেলা থেকে একজন মুসলিম লেডি গার্ল, তিনি এককভাবে 499 সর্বোচ্চ নম্বর পেয়েছেন। 500 এর ভেতর 499 পেয়ে প্রথম হওয়া মুর্শিদাবাদের মেয়ে রুমানা সুলতানার বাড়িতে যখন খুশির বন্যা, তখন তার ধর্মীয় পরিচয় প্রকাশ নিয়ে উত্তপ্ত কলকাতার রাজপথ। শুক্রবার রাজ্যের শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করে কয়েকটি সংগঠন। পুলিশের সাথে ধস্তাধস্তিও হয় বিক্ষোভকারীদের। যে মেধার কোনো ধর্ম হয় না, ধর্মের কোনো মেধা হয় না। যে ছাত্রীটি প্রথম হয়েছে তার একটাই পরিচয়, সে হচ্ছে স্টুডেন্ট। ছাত্রছাত্রী গুণগত মানে পরিচিত হবে, তার জাত তুলে পরিচয়ের কোনো প্রশ্ন নেই। তাই তাদেরকে আমরা পদত্যাগ চাইছি। বিষয়টি নিয়ে উত্তাপ ছড়িয়েছে রাজ্যের রাজনীতিতেও। বিজেপি বলছে, ভোট ব্যাংক তোষণের জন্য ধর্মীয় পরিচয়কে বড় করে দেখাচ্ছে তৃণমূল কংগ্রেস। কাউকে খুশি করতে গিয়ে তিনি এই বিবৃতি দিয়েছেন, না রাজ্য সরকারের নির্দেশেই একটা নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য আজকে এ ধরনের ঘোষণা করা হয়েছে। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। ছাত্রীর ধর্মীয় পরিচয় উল্লেখের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে শিক্ষা সংসদ সভাপতিকে। নিজের বক্তব্য নিয়ে গণমাধ্যমে সাফাইও গেয়েছেন মহুয়া দাস। আমি ওর কথা বলার সময় আবেগের বশে বেগম রোকেয়ার কথা মনে করছিলাম, যিনি এই একইভাবে লেখাপড়ায় ভালো এবং ছাত্রীদের মধ্যে থেকে উঠে এসেছিলেন। এত বিতর্ক যাকে ঘিরে সেই রুমানা মাধ্যমিকেও রাজ্যে পঞ্চম হয়েছিলেন। নিজেকে কেবল শিক্ষার্থী পরিচয়েই দেখতে চান তিনি। পার্সোনালি বলতে গেলে আমার মনে হয় উনি ইমোশনালি বলেছেন জিনিসটা, এবং এটাকে নিয়ে বেশি ভাবার কিছু আছে বলে আমার মনে হয় না। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশে। তবে অবশ্যই এই মুহূর্তে মনে করিয়ে দিতে চাই, আপনার সবাই ঘর এবং ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।